আমি আপনার এই সাহায্য কোনো দিনও ভুলবো না ইকবাল ভাই। আমি পুলিশ নিয়ে ফিরবো এখানে ইনশাল্লাহ। ততক্ষণ শুধু নিজের আর ওই মেয়েদের খেয়াল রাখবেন দয়া করে। আমাদের এই দেখা শেষ দেখা না হোক, আমাদের পুনরায় আবার সাক্ষাৎ হোক। ইকবাল প্রেমাকে শেষবারের মতো দেখে নিল। কি স্নিগ্ধ একটা মেয়ে প্রেমা, টলমল চোখেও কি অপূর্ব লাগছে। শেখর মূল্য দিল না মেয়েটার। আফসোস হচ্ছে শেখরের জন্য। কত কথাই এখন গলার কাছে এসে আটকে যাচ্ছে ইকবালের, তা হিসাববিহীন। প্রেমা তখনও ট্রেনের দরজার কাছে দাঁড়ানো। ট্রেন এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। প্রেমা তাকিয়ে আছে আগের ন্যায় ইকবালের দিকে। ইকবাল মুচকে এসে হাত উঁচু করে প্রেমাকে বিদায় জানাতে জানাতে অন্ধকারের সাথে মিশে যেতে যেতে বলে গেল, বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে এই পৃথিবীর কোনো এক প্রান্তরে, আর নয়তো পরপারে। পুনরায় সাক্ষাৎ আমাদের আবার হবে, হতেই হবে। ইকবালের বলা শেষ কথাগুলো হয়তো প্রেমা অবধি আর পৌঁছাতে পারেনি ট্রেনের ঝনঝন শব্দের কারণে, নইলে মেয়েটা নেমে চলে আসতো দৌড়ে। এজওয়ান আর মাহি সন্ধ্যার আগে ফিরেছে নিবাসে। রেস্টুরেন্টে আর তাদের খাওয়া হয়নি। শপিং ব্যাগগুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় সোফায় কাউকে দেখে দাঁড়িয়ে গেল মাহি। এজওয়ান এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলো তার সাথে। মাহিকে দাঁড়িয়ে থাকতে দেখে এজওয়ান তুড়ি মেরে ইশারায় রুমে যেতে বলল। মাহি চলে গেল রুমে। এজওয়ান সোফায় বসতে বসতে ডিজিএফআই এর প্রধান আনিসুল হকের উদ্দেশ্যে বলল, আপনি নিবাসে যে? আনিসুল হক সোলেমান আসার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইজান আসতে বলেছে। ইমার্জেন্সি কিছু হয়েছে? সোলেমান বসতে বসতে বলল, খোঁজ পেয়েছেন কে করেছিল এটা? আসল কালপিট অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না। যাদের ধরা হয়েছে তারা নিজেরাই নিজেদের দোষ দিছে। আই এম শিওর এখানে বিএনপি জড়িত। আমরাও সেটাই মনে হয়। ওরা না করলে কারা করবে? জামাতের তো এত বড় স্পর্ধা নেই যে এমন রণক্ষেত্র বাঁধাবে। এখন প্রমাণের জন্য কতদিন অপেক্ষা করতে হবে আমায়? কত প্রমাণ গেছে হিসাব আছে? আমরা তো চেষ্টা করছি। খুব দক্ষভাবে এই প্ল্যানটা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ তারা রাখেনি। এক সপ্তাহের মধ্যে আমাকে ভালো খবর শোনাবে, আর শোনাতে না পারলে আমি নিজ হাতে হ্যান্ডেল করবো বিষয়টা। ঠিক আছে, আজ আসি তাহলে। আর এই সেই ফাইল আর নাম্বার সেগুলো চেয়েছিলেন? আনিসুল হক চলে গেলেন। সোলেমান সেই ফাইলগুলো নিয়ে বেরিয়ে চলে আসলো। ইয়াসিন বাতাসিকে নিবাসে রেখে গেছে। মাহি বাতাসির জন্য কিনে আনার প্রোডাক্টগুলো তাকে দিয়ে দিল আর বলে দিল কখন কোনটা কিভাবে ইউজ করতে হয়। বাতাসি মাথা নেড়ে স্বীকার করলো। মেহরিন একবার দেখে গেছে বাতাসিকে। বাতাসি যে সেই ফাহাদের বোন জানার পর খুব খারাপ লাগলো। মাহির থেকে শুনেছে বাতাসির গায়ের রং কালো বলে বাতাসিকে কেউ ভালোবাসে না। তার আপন মা বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাতাসির সাথে কথা বলল, কি মিষ্টি আদুরে বাচ্চা একটা মেয়ে। তাকে নাকি কালো বলে ইয়াসিন মুখের উপর যাতা বলে। সব শুনে মেহরিনের ইয়াসিনের প্রতি যতটা শ্রদ্ধা কাজ করতো সেগুলো যেন হারিয়ে যেতে লাগলো। সোলেমান ক্লাবে এসেছে, কিছু নথিপত্র তৈরি করলো। আজ রাতে চট্টগ্রাম যাবে সে আর ইয়াসিন। রাজনৈতিক বিষয়ে কিছু গন্ডগোল হয়েছে আর দুটো সভাও আছে। মোটামুটি 3-4 দিন থাকতে হতে পারে। ক্লাবে কাজকর্ম শেষ করে সে শাহবাগে আসলো। এলাকায় হাঁটাহাঁটি করে খোঁজ খবর নিতে লাগলো চাঁদাবাজি হয় কিনা। শাহবাগ থেকে ঘুরে নীলক্ষেত আসতে রাস্তায় দেখা হলো মহসিন আলীর সাথে। তাকে দেখে কপাল কুঁচকে আসলো সোলেমানের। মহসিন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সোলেমান পাশ কাটিয়ে যাওয়ার সময় শুনতে পেল মহসিন আলী বলছেন, কোথাও গিয়ে শান্তি নেই, চিল সুকুন সব জায়গায় এসে হাজির হয়। সোলেমান দাঁড়িয়ে গেল। 2 কদম পেছনে এসে বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলল, এক পা তো কবরে চলেই গেছে, আর এক পাও কি কবরে পাঠানোর ব্যবস্থা করব, নাকি শৌচাগার থেকে ল্যাবড়া খেসিয়ে এনে পথে ঠেলে দিব? কোনটা? মহসিন আলী এদিক ওদিক তাকিয়ে বলল, কাকে বলছো এসব? আপনার মতো এক পুইরা খাটাসকে। যেচে ঝগড়া করছো কেন আমার সাথে? সমস্যা কি তোমার? যেখানে যাচ্ছিলে যাও না। যাচ্ছিলামই তো, কিন্তু আপনি তো যেতে দিলেন না, চুম্বক দিয়ে আটকে দিলেন। তাই এখানে কেন আপনি? চাঁদা তুলতে এসেছেন? এই তোদের থেকে কি চাঁদা নিচ্ছিল এই চাঁদাবাজ মহসিন? নিলে শুধু জানাবে, পাশার কাপড় রাখবো না পেটাতে পেটাতে। মহসিন ক্ষোভে ফেটে উঠল। বড় মুখ না তার তত বড় কথা। বাপের বয়সী লোকের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানতে আগ্রহই নেই। এই ঢাকা আডা শুনে কোনো চাঁদাবাজের জায়গা নেই। এই আসন তোমার? তা নয়তো আপনার? অহংকার করছো এই আসন নিয়ে? করলাম। তাহলে শুনে রাখো সলেমান, নদীর স্রোত সবসময় একভাবে বয় না, উল্টো পথেও বয়। একদিন তোমাকে
এই গদি ছাড়তে হবে। আর যেই গদি নিয়ে তুমি লাফালাফি করছো, সেই গদি শুধু তুমি না, তোমার গোটা আওয়ামী লীগকে তাদের এই গদি ছাড়তে হবে। তখন এই দেশ চালাবে বিএনপি। তোমাদের ঠাঁই তখন আর এই বাংলায় হবে না। কুত্তার মতন দেশ ছাড়া করব আমরা তোমাদের। মহসিন আলীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে ইচ্ছা করলো সোলেমানের, কিন্তু হাসলো না। হাসিটাকে দমিয়ে রেখে বলল, নিউ মার্কস বাট সেম ট্যাক্স। কী ভেবেছিলেন আওয়ামী লীগকে তাড়ালে আপনারা দেশ চালাবেন? নাইস জোকস। আওয়ামী লীগ দেশ চালাতে না পারলে আপনারা বিএনপিও কখনো দেশ চালাতে পারবেন না, কারণ বিএনপি আওয়ামী লীগ দুইটা আলাদা দল হলেও ঘটনাক্রমে তারা একই বাপের দুই সন্তান। এই স্বপ্ন দেখা ছাড়ুন যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালে আপনারা দেশ চালাতে পারবেন। লোকেরা স্লোগান দেবে তখন, নৌকা আর ধানের শেষ, দুই শীষের এক বেশ। তাই নিজেরও পাসপোর্ট রেডি করে রাখুন। আমরা পালানোর সুযোগ পেলেও আপনারা পারবেন না। মহসিন আলীর শরীর জ্বলতে লাগলো। মরে না কেন এই সোলেমান? কই মাছের যান। সোলেমান আরো কিছুক্ষণ এলাকায় টহল দিয়ে ইয়াসিনকে সাথে নিয়ে নিবাসে আসে। ইব্রাহিম নেই, বেটা বউ ছাড়া নড়ে না। বলেছিল বউকে পৌঁছে দিয়ে চলে আসবে, কিন্তু আসেনি, থেকে গেছে। আজ রাতে নাকি রওনা দিবে, ভোরের আগে চলে আসবে। রাতে ডিনারটা সবাই মিলে একত্রে খেলো। ডিনার শেষে ইয়াসিন রুমে গিয়ে তৈরি হয়ে নিল। বাতাসি দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আসবেন কবে? ইয়াসিন চুল ঠিক করতে করতে বলল, 4-5 দিন দেরি হবে। ততদিন এইখানেই থাকবো? কেন, পছন্দ হয়নি বাড়ি? অপছন্দ তো হবার কথা না, এমন বাড়িতে তো থাকুনি জীবনে। ঠিকই কইছেন। এমন বাড়িতে জীবনে থাকি নাই, থাকমু কেমনে? বাপ নাই, বাপের টাকা নাই। কপালে যে টিনের ছানের দোসালা একটা ঘর ছিল, হিটাই তো অনেক। ও নেই শান্তি আমগো। ঠিক মতো স্কুলে যাবে। তোমার ম্যাডাম যেন আমায় আর ফোন দিয়ে ওসব না বলে। যথেষ্ট টাকা পয়সা ভাঙছি তোমার পেছনে, এভাবে জলে ফেলার জন্য নয়। আপনি একটু হিসেব করে রাইখেন কত টাকা ভাঙছেন আমার পেছনে। আমি কাজ করে সব শোধ করে দিব। সোলেমান পাশ দিয়ে রুমের দিকে যাচ্ছিল। বাতাসির কথা শুনে দাঁড়িয়ে গেল। ইয়াসিন কি টাকার খোঁটা দেয় বাতাসিকে? সোলেমান তার স্টাডি রুমে গিয়ে টাকার চেকটা নিয়ে আসলো। এটা আরো আগে দিয়ে দেওয়া উচিত ছিল। ইয়াসিন যে এমন করবে তা তো জানা ছিল না। বাতাসির দিকে চেকের কাগজটা এগিয়ে দিয়ে বলল, বাতাসি, এটা তোমার। বাতাসি চেকের দিকে তাকালো। কিসের চেক এটা ভাইয়া? টাকার। কিসের টাকা? তোমার ভাইয়া টিউশনের টাকা জমিয়ে রেখেছিল, এটার দাবিদার তুমি। বাতাসি চেকটা হাতে নিল। তার ভাইয়ের টাকা এগুলো। বাতাসি চেকে চোখ বুলাতেই টাকার অ্যামাউন্টে গিয়ে থতমত খেয়ে এলো। একক দশক শতক করে গুনে দেখলো 25 লাখ টাকা। ভাইয়া, এটা আমার ভাইয়ের না। আমার ভাইয়ার এত টাকা নেই। আপনার ভুল হচ্ছে। স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়েছে, এটা তোমার ভাইয়ার। যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করো, কেউ কিচ্ছু বলবে না। শেষের কথাটা দাঁত চেপে বলল সোলেমান। সোলেমান চলে যেতে বাতাসি চেকটা উল্টো পাল্টে দেখে ইয়াসিনের দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ার স্কলারশিপের টাকা? ভাইয়ার টাকা দিয়ে আমি কি করব? আপনি রেখে দেন আপনার কাছে, এখান থেকে কেটে রাইখেন। তোমার ভাইয়ের টাকা আমি রাখবো কেন? তোমাকে দিয়েছে, তুমি ভাঙো ইচ্ছে মতো। সোলেমান রুমে এসে দেখলো মেহরিন হাতে পায়ে ময়শ্চারাইজার লাগাচ্ছে। কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না, দুর্বল দুর্বল লাগে, মুখটাও কেমন শুকিয়ে গেছে। সোলেমান গিয়ে পেছনে দাঁড়ালো। মেহরিন ইশারায় বিছানা দেখালো। সোলেমান ঘাড় বেঁকিয়ে তাকালো। ব্লু কালারের শার্ট, কালো রঙের প্যান্ট রাখা আছে। সোলেমান পকেট থেকে ফোনটা বের করে সাইলেন্ট মুডে করে পাল্টে নিল পোশাক। মেহরিন এগিয়ে এসে গলায় টাই বেঁধে দিল। সোলেমান বইয়ের মুখের দিকে তাকালো। ভার হয়ে আছে। সোলেমান জানতে চাইলো, মুখবার কেন? কি হয়েছে? কোনো সমস্যা? খারাপ লাগছে আবার? চলো ডাক্তারের কাছে যাই, ইদানিং দুর্বল লাগছে তোমাকে। মেহরিন সোলেমানের বুকে মাথা ঠেকালো। ডক্টরের কাছে যেতে ইচ্ছা করে না। মেহরিন শক্ত করে সোলেমানের শার্ট খামচে ধরে বলল, আচ্ছা, আমিও যদি বাতাসের মতো দেখতে হতাম, তাহলে আপনিও কি আমাকে ইয়াসিন ভাইয়ের মতো অবহেলা করতেন? ভালোবাসতেন না? আমাকে ভালোবাসার কারণ কি তাহলে আমার সৌন্দর্য? সেই জন্যই কি সেদিন ডিভোর্স দিতে গিয়েও আর দেননি ডিভোর্স? সোলেমান মুচকি হাসলো। এই বিষয় নিয়ে মন খারাপ তার বউয়ের। মেহরিনের কপালে দুটো চুমু খেয়ে বলল, তোমাকে ভালোবাসার কারণ 99%, বিহেভিয়ার আর 1% সৌন্দর্য। সৌন্দর্যটা পরে নজরে এসেছে, আগে নজরে এসেছে তোমার বিহেভিয়ার। তোমাকে ভালোবাসার কারণ সেই 99%ই, নট 1%। এখন সেই 1%কে 99%-এর সাথে তুলনা করলে তো 1% তলিয়ে যাবে মেহরিন। পৃথিবীর সবাই সৌন্দর্যের পূজারী, খুবই জঘন্য এটা। এখন হাসুন ম্যাডাম, একটু পর তো চলেই যাব। বউয়ের ভার মুখ দেখে গেলে কি আমি ঠিকঠাক থাকতে পারবো বলুন?
খুব পারবেন, জানা আছে আমার। সব জানতা তুমি? কিছু কিছু জানি। ট্রেন চলছে তার নিজস্ব গতিতে। প্রেমা জানালার পাশে এক সিটে বসে আছে, হাতে বিদ্যমান ইকবালের দেওয়া ব্যাগটা। ট্রেনে ঢোকার পর খেয়াল করেছে এর ভিতরে কয়েকটা 1000 টাকার নোটও আছে, সাথে আছে একটা চিরকুট। তবে প্রেমা তা খুলে দেখেনি। কেন যেন সাহস হলো না। কি আছে তা জানার কৌতূহল হলেও অজানা এক ভয়ে তা দমে গেল। ট্রেনটা একটার দিকে কমলাপুর রেল স্টেশনে এসে থামে। প্রেমা ট্রেন থেকে নেমে মানুষজনকে জিজ্ঞাসা করে কাছের এক থানায় গেল। থানায় তেমন পুলিশ নিয়ে আছে এক কনস্টেবল, যিনি বাহিরে দাঁড়ানো। প্রেমা এগিয়ে গেল, কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, আফসার সাহেব আছে? কনস্টেবল ওসি স্যারের নাম শুনে পাশে তাকায়। বোরখা পরিহিত প্রেমাকে একবার আপাদমস্তক দেখে বলল, আপনি কে? আর স্যারকে খুঁজছেন কেন? আমার ওনার সাথে দরকার ছিল। আছে উনি? স্যার তো চা খেতে গেছে। ফিরবেন কখন? একটু ফোন করে আসতে বলুন। কনস্টেবল ফোন বের করতে করতে বলল, আপনি কি স্যারের পরিচিত কেউ? না। কনস্টেবল একটু দূরে গিয়ে কথা বলে আসলো, জানালো তিনি আসছেন। প্রেমাকে বসতে বলল। ভেতরে গিয়ে প্রেমা গিয়ে বেঞ্চে বসলো। আফসান সাহেব আসলেন। তার কেবিনে যাওয়ার সময় প্রেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। প্রেমা তাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আফসান সাহেব আপনি? জি। আমি প্রেমা, আমাকে একটু সাহায্য করুন আপনারা। আফসান সাহেব চেয়ার টেনে বসে বলল। কি সাহায্য বলুন? প্রেমা প্রমাণগুলো আফসান সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার স্বামী একজন ক্রিমিনাল, নারী পাচারকারী। তার একটা পতিতালয় আছে, সেখানে নারীদের শোষণ করে। আপনারা গিয়ে মেয়েগুলোকে বাঁচান, তাদের জোর করে রাখা হয়েছে সেখানে। আফসান সাহেব ছবি আর পেন ড্রাইভটা হাতে নিয়ে বলল, আপনার স্বামীকে? শেখর। আফসান সাহেব ভ্রু কুচকালেন। মহসিন আলীর ছেলে? হুম। আফসান সাহেব ছবিগুলো বের করে দেখলেন, তারপর পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে দেখলেন। এতে যা প্রমাণ আছে তাতে নিঃসন্দেহে শেখরকে ফাঁসির দড়িতে ঝুলানো সম্ভব। আপনি এই প্রুফগুলো কোথায় পেলেন? ওই অমানুষটা আমাকেও পতিতালয়তেই নিয়ে গিয়েছিল, সেখান থেকেই পাওয়া। এক ভাই আমাকে সাহায্য করেছে। আপনারা সাহায্য করবেন আমায়? করুন একটু সাহায্য, আমি কথা দিয়ে এসেছি ওদের বাঁচাবো। আফসান সাহেব উঠতে উঠতে বললেন, আমি ওপর মহলের সাথে একটু কথা বলে আসি আগে, আর শক্ত ফোর্সও তো রেডি করতে হবে। জি, তাড়াতাড়ি করুন। আফসান সাহেব উঠে বাইরে আসলো, পকেট থেকে ফোনটা বের করে শেখরের নম্বরে কল করলো। শেখর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, সামনে ইকবালের 2 হাত ধরে রেখেছে দুজন। একের পর এক মার পড়ছে তার শরীর জুড়ে। প্রেমা কোথায় সেটা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু ইকবাল অনড় বলছে না। আর তাতে মারের মাত্রা যেন আরো বেশি হলো। আকস্মিক ফোন আসে, বিরক্ত হয়ে রিসিভ করলো। আফসান সাহেব বলল, শেখর, আফসান বলছি আমি। বলেন। তোমার বউ আসছে। শেখর চমকে উঠলো, সেই সাথে মুখের কোণে ফুটলো বাঁকা হাসি। কি জন্য গেছে আপনার কাছে? প্রমাণ নিয়ে এসেছি তোমাকে ধরিয়ে দিতে, খুব স্ট্রং প্রমাণ, বুঝলে? ফাঁসি কনফার্ম তোমার, তো আসবো তোমায় ধরতে। শেখর বাঁকা হাসলো। প্রেমার খোঁজ এভাবে পেয়ে বসবে কে জানতো। টাকা পাঠিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে, আর লোক পাঠাচ্ছি। ততক্ষণ শুধু প্রেমাকে আটকে রাখুন। ঠিক আছে। শেখর ইকবালের সামনে হাঁটু গেড়ে বসে মাথার চুলগুলো টেনে ধরে বলল, এত প্ল্যান, এত চেষ্টা করেও কোনো লাভ হয় না। এত প্ল্যান, এত চেষ্টা করেও তো কোনো লাভ তোর হলো না ইকবাল। আমি তো পেয়ে গেছি প্রেমাকে, এবার বাঁচাবে কে প্রেমাকে? তুই তো থাকবি না বাঁচানোর জন্য। ইকবাল কেঁপে উঠল। প্রেমাকে সে এত চেষ্টা করেও বাঁচাতে পারল না। প্রেমা সেই শেখরদের লোকের হাতে এগিয়েই পড়ল। ইকবাল আকুতি মিনতি করলো প্রেমাকে যেন ছেড়ে দেয়, প্রেমার যেন কিছু না করে। কিন্তু শেখর শুনল না, মারের মাত্রা আরো বাড়িয়ে দিল ইকবালের দেহ অসাড় হয়ে আসতে চায়। এতগুলো মানুষের সাথে কি পারা সম্ভব? পল্লীর মেয়েগুলো ভয় কেঁপে উঠছে। কি নির্মমভাবেই না ইকবালকে মারছে বিরতিহীন। শরীরে মায়ের দাগে কালশিটে হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পূর্ণা এসেছিল থামাতে, কিন্তু তাকেও এলোপাথারি মেরেছে মনি। শেষে সিমরানকে নিয়ে বাজে কিছু করার হুঁশিয়ারি দিলে পূর্ণা দমে যায়। মেয়েকে বাঁচাতে সব অন্যায় গিলে খায়। বাকি মেয়েগুলো আর সাহস পায়নি কিছু করার বা বলার। রাতভর অন্ধকার সেই রুমের ভেতর থেকে শুধু বেরিয়ে এলো ইকবালের অসহায় আর্তনাদ আর আর্তচিৎকার। সেই চিৎকারে নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা তার ছিল না। সে মার খেতে খেতেও বারবার প্রেমার নাম জপছে মুখে। তার মুখে ব্যথাচ্ছে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। আফসান সাহেব ফোনটা কেটে শ্বাস ফেলল জোরে। অ্যাকাউন্টটা এবার ভারী হবে। খোশ মেজাজে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলতে যাবে সব রেডি। আর তখনই খেয়াল করলো প্রেমা নেই, সাথে সেই ছবি, ফাইল, পেন ড্রাইভটাও নেই। আফসান সাহেব চিৎকার করে কনস্টেবলকে ডাকলো। ডেকে জিজ্ঞাসা করলো মেয়েটা কোথায়। কনস্টেবল জানালো, মেয়েটা একটু আগেই বেরিয়ে গেছে। চেয়ারে লাথি দিয়ে উঠলো আফসান, গর্জে বলল, যেতে দিলে কেন? আমি তো ভেবেছি কাজ শেষ, তাই চলে গেছে। এখনো খুঁজে বের করো ওই মেয়েকে। ওই মেয়েকে আমার চাই, গো।
কনস্টেবল আরও দুজন পুলিশ নিয়ে ছুটলো প্রেমাকে খুঁজতে। নীরব রাস্তা, মানুষজন তেমন নেই। অসহায় দেহটা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে প্রেমা। ব্যথায় জর্জরিত দেহ নিয়ে দৌড়াতে কষ্ট হচ্ছে, তারপরও মাইলের পর মাইল প্রেমা দৌড়ে চলেছে। আফসান সাহেব যে এমন বিশ্বাসঘাতকতা করবে প্রেমা বুঝতে পারেনি। সব শেখরের লোক, ন্যায় বলতে কিছু নেই এদের, অথচ ন্যায়ের জন্যই তো কাজ করে। প্রেমা দৌড়াতে দৌড়াতে খেয়াল করলো পুলিশ লেলিয়ে দিয়েছে আফসান সাহেব। প্রেমা এবার কি করবে ভেবে পাচ্ছে না, কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। পুলিশের উপর থেকে বিশ্বাসটা টলে গেলেও পরিচিত তো আর কেউ নেই প্রেমার। তাহলে প্রেমার সোলেমানের কথা মনে পড়লো। সোলেমানের কাছে সাহায্য চাইলে পাবে নিশ্চয়। প্রেমাকে না করুক, শেখরকে তো সাজা দিবে যেহেতু বিরোধী দল, আর মেয়েগুলোর কথা বললে তো বাঁচাবে, এতটা পাষাণ হবে না সোলেমান। প্রেমা এক বুক আশা নিয়ে ছুটল সুলতান নিবাসের দিকে। সে যে মায়ের অসুস্থতার সময় এসেছিল প্রথম, আজ এই নিয়ে আসলো দ্বিতীয়বার। প্রথমবার খালি হাতে ফিরেছিল, আজ হয়তো প্রেমা খালি হাতে ফিরবে না। প্রেমা নিবাসের গেটের সামনে দাঁড়ালো, ভেতর থেকে লাগানো গেট। প্রেমা গেটে শব্দ করে বলল, কেউ আছেন? কেউ আছেন? একটু সোলেমানকে ডেকে দিবেন, বলুন প্রেমা এসেছে। দারোয়ান প্রেমার গলার স্বর শুনে ঘুম থেকে উঠে বাহিরে আসলো। একটা বোরখা পরিহিত মেয়েকে দেখে বলল, কে আপনি? আমি প্রেমা। কি চান? এখানে কেন? সোলেমান আছে বাড়ি, একটু ডেকে আনুন না, তার সাহায্য দরকার আমার। সলোমন স্যারকে রাতে ডাকাডাকি করতে নিষেধ করেছে, তার বকা খাওয়ার ইচ্ছে নাই আমার। একটু আনুন না ডেকে, বাড়িতে আর কেউ নেই, চাচা নেই, তাকে ডেকে আনুন, একটা ফোন দিন তাদের। দারোয়ান প্রেমার আহাজারিতে আর না পেরে প্রথমে সোলেমানকে কল করলো। একবার বাজলো কিন্তু রিসিভ হলো না। এবার বাসার সুলতানকে দিল। ফোনটা কেটে কেটে যাবে এমন সময় বাসার সুলতান ফোনটা রিসিভ করলো। দারোয়ানকে জিজ্ঞাসা করলো, স্যারে তো রাতে ঢোকার পর ডাকতে মানা করেছে, কি করবো? বাসার সুলতান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দারোয়ান মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নাম কি প্রেমা। নামটা শুনতে কপালে দুভাঁজ পড়লো। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দেখলো প্রেমাকে। এই মেয়ে এতগুলো বছর পর এখানে কেন? সোলেমান এই মেয়েকে দেখলে তো রাগে ফেটে পড়বে, আর মেহরিনও তো আছে। এই মেয়ে কি সোলেমানের সংসার ভাঙার জন্য আসছে নাকি? তাই হবে। বাসার সুলতান গম্ভীর গলায় বলল, যেতে বলে এই মেয়েকে, সুলেমান আসবে না, সুলেমান ব্যস্ত তার বউকে নিয়ে। এই মেয়ে যেন নিবাসের আশেপাশে না থাকে, আমার সুলেমানের সংসার নষ্ট করতে এসেছে। দারোয়ান ফোন কেটে দিল। প্রেমা আশাতীত চাহনি নিয়ে জিজ্ঞাসা করলো, সোলেমান আসছে? প্রেমা আশাহত হলো। সোলেমান আসবে না? এত ঘৃণা, এত রাগ! এই সুলতান নিবাসের গেট বরাবর খালি হাতে ফেরালো তাকে। কোনো সাহায্যই সে পেল না সুলতান বংশের থেকে। একটু যদি আসতো সোলেমান, তাহলে মেয়েগুলোকে বাঁচাতে পারতো, কিন্তু সোলেমান আসলো না। চলে যেতে বলল, কি নিষ্ঠুর! একটু কি ভুলে আসা যেত না? একটু আসতে ভুলে সোলেমান। প্রেমা ভগ্ন হৃদয় নিয়ে শেষবার সুলতান নিবাসের দিকে তাকায়। আমার যখন খুব দরকার হয় তখন আমি তোমাকে পাই না সোলেমান, সেদিনও পাইনি, আজও পেলাম না। তুমি ভীষণ নিষ্ঠুর পুরুষ। যাকে যখন ভালোবাসো তখন জাহান প্রাণ দিয়ে ভালোবাসো, আর যখন যাকে ঘৃণা করো তখন তার দিকে ফিরেও তাকাও না। একটু যদি ফিরে তাকাতে তাহলে এই আমাকে চিনতে। আমি তোমাকে ঠকাইনি, শুনতে পাচ্ছ? আমি ঠকাইনি তোমায়। এই জীবন আমাকে ঠকিয়েছে। তুমি সুখে থাকো, আর আসবো না কোনোদিন তোমার কাছে সাহায্য চাইতে। বউ পরিবার নিয়ে হাসি খুশি থাকো। আর হ্যাঁ, তোমার বউ যেন বিপদে আপদে সব সময় তোমায় ডাকলে সাথে সাথে পায়। আমার মতো যেন আহাজারি করতে না হয়। আমি প্রেমিকা ছিলাম তাই মেনে নিয়েছি, বউ কিন্তু মানবে না। তুমি আমার কল্পনার প্রেমিক পুরুষটাই রয়ে গেলে। আসি, তুমি সাহায্য করলে না তো, আর আমি বসে থাকতে পারি না। আমাকে ছুটতে হবে, আমার সে বোনদের বাঁচাতে হবে, ইকবাল ভাইকেও। চলি। প্রেমা শেষবার সুলতান নিবাসের দিকে তাকালো। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, চোখের জল আর ফুরায় না চোখ থেকে। প্রেমা জলটুকু মুছে হাঁটা ধরলো উল্টো ঘুরে। সোলেমান আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে নিল। মেহরিন বসে বসে দেখছে। সোলেমান হাত ঘড়িটা পড়তে পড়তে বলল, ঘুমিয়ে পড়ুন ম্যাডাম, আমি এখন চলে যাব। রাত করে ড্রাইভ করে যাওয়াটা কি ঠিক? কিচ্ছু করার নেই, তুমি খেয়াল রাখো নিজের। আমি ফোন করবো টাইম টু টাইম। কলেজে দিয়ে আসবে গার্ড। মেহরিন মাথা নাড়ালো। সোলেমান এগিয়ে এসে গালে কপালে অসংখ্য চুমুখে বিদায় নিয়ে চলে গেল। সোলেমান রুম থেকে বের হতে মেহরিন গিয়ে জানালার সামনে দাঁড়ালো। সোলেমান আর ইয়াসিন গাড়িতে উঠল।
সোলেমান জানে মেহরিন জানালার এখানে এসে দাঁড়াবে, সেজন্য তাকালো, মুচকি হেসে হাত নাড়ালো। মেহরিনও হাত নাড়ালো। সোলেমান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মেহরিন তার যাওয়া দেখলো। সোলেমানের গাড়িটা নিবাস থেকে বেরিয়ে লম্বা রাস্তা ধরে ডানের রাস্তা দিয়ে চলে গেল, আর প্রেমা চলে গেল ঠিক তখনই বামের রাস্তাটা ধরে। এত কাছে থেকেও কেউ জানলো না তারা কাছাকাছি ছিল। সোলেমান যাত্রাপথে দেখলো কয়েকজন লোক দৌড়ে দৌড়ে ছুটছে, তবে সেদিকে বেশি তেমন ধ্যান দিল না। সে ড্রাইভে মনোযোগ দিল। প্রেমা এখন কি করবে ভাবতে লাগলো। রমনা থানায় যাবে? ওখানে যে শেখরের কেউ নেই তার কি গ্যারান্টি? প্রেমা হাঁটতে হাঁটতে ইটের সাথে বেঁধে রাস্তায় পড়ে গেল। ইমন ওই রাস্তা দিয়ে হেঁটে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। এত রাতে একটা মেয়েকে এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে চমকালো। ব্যথায় মৃদু শব্দ করছে। ইমন এগিয়ে আসলো। প্রেমার রাস্তার লাইটের আলোয় দেখলো তার পায়ের বুড়ো আঙুল থেকে নখ উঠে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। কাউকে এগিয়ে আসতে দেখে প্রেমা তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। শেখরের লোক নয় তো? রাস্তায় ফাইল ছবি সব ছড়িয়েছে। প্রেমা সেগুলো কোনো রকমে উঠিয়ে হাঁটা ধরলো। খোঁড়াতে খোঁড়াতে ইমন অবাক হলো। রাস্তায় তাকাতেই দেখলো একটা পেন ড্রাইভ আছে পড়ে। সেটা উঠাতে উঠাতে দেখলো মেয়েটা আর নেই। কোন দিকে চলে গেল মেয়েটা? ইমন আশেপাশে তাকালো, খুঁজলো, মেয়েটাকে পেল না। এখন এই পেন ড্রাইভ দিয়ে কি কতক্ষণ অপেক্ষা করলো, আসলো না মেয়েটা। ইমন পেন ড্রাইভটা নিয়ে চলে গেল বাসায়। একটা সুন্দর সকাল, আজ ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। অথচ মেহরিনের ভালোবাসার মানুষটা তার কাছে নেই। মেহরিন ভোরে স্বামীর সাথে ফোনে কথা বলে ফজরের নামাজটা আদায় করে রান্নাঘরে এসে দেখলো বাতাসি সবজি কাটছে। সকাল থেকে শরীরটা তার ভালো নেই, আবার দুর্বল দুর্বল লাগছে, হয়তো ঠিকমতো ঘুম হয়নি। সেজন্যে মেহরিন জিজ্ঞাসা করলো, তুমি কাটছো কেন? সরো দেখি, হাত কেটে ফেলবে তো। বাতাসি সরল না, না সরেই বলল, আমার অভ্যাস আছে আপু, হাত কাটবে না। মেহরিন সরিয়ে দিল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, যাও, স্কুলে সময় হয়ে গেছে, বের হতে হবে তো নাকি? বাতাসি দেখলো আসলেই সময় হয়ে গেছে। রুমে গিয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিল। মেহরিন ব্রেকফাস্ট বানিয়ে টেবিল সাজিয়ে নিজেও রেডি হয়ে নিল। রেডি হয়ে ব্রেকফাস্ট করে বাতাসিকে নিয়ে বেরিয়ে গেল। ড্রাইভার বাতাসিকে তার স্কুলে নামিয়ে দিয়ে মেহরিনকে তার কলেজে নামিয়ে দিল। মেহরিন ধীর পায়ে তার ক্লাসরুমে গেল। সোলেমানের ক্লাস অন্য টিচার নিয়েছে। টিফিনের আগ অবধি সকল ক্লাসগুলো মেহরিন ঠিকঠাক করলো। টিফিন পিরিয়ডে যখন গ্র্যান্ড ফ্লোরে আসবে তখন ঘটল এক বিপত্তি। সিঁড়ি দিয়ে নামার সময় হুট করে ভারসাম্য হারিয়ে পড়ে গেল। বাংলা ম্যাম যাচ্ছিল ওই করিডোর দিয়ে, একটা মেয়েকে পড়ে যেতে দেখে দৌড়ে এগিয়ে আসে, দু হাতে আগলে তুলে ডাকে, কিন্তু সারা আসে না। ছাত্রছাত্রীদের ভিড় লেগে যায়। ম্যাম পানি আনতে বলল কাউকে। একটা মেয়ে পানির বোতল নিয়ে আসলো। ম্যাম মেহরিনের মুখটা নিকাব সরিয়ে পানির ছিটা দিল, কিন্তু জ্ঞান ফিরল না। সবাই প্রথম মেহরিনের ফেস দেখলো, হা হয়ে গেছে। এত সুন্দর এই মেয়ে! ম্যাম আর সময় নষ্ট করলো না, মেহরিনকে হসপিটালে নিয়ে যেতে বলল। মেহরিনের বাড়ির সবাইকে ফোন করে বলা হলো মেহরিন অ্যাডমিট হসপিটালে। বাসার সুলতান মাহি ছুটে আসলো। ডক্টরের সাথে কথা বললে ডাক্তার জানালো নতুন অতিথি আসছে পরিবারে, মেহরিন মা হতে যাচ্ছে। সেজন্য একটু দুর্বলতার কারণে মাথা ঘুরে গেছে। সাবধানতার অবলম্বন করতে বলেছে ডক্টর। কমপ্লিকেটেড, খুব অল্প বয়সে মা হয়ে গেছে। বাসার সুলতানের খুশি দেখে কে? সোলেমান বাপ হতে যাচ্ছে, সে দাদু হচ্ছে। সে তড়িঘড়ি করে সোলেমানকে ফোন করে সুখবরটা দিল। তারপর মহাদেবপুর সুলতানপুর দিল খবরটা। সোলেমান চট্টগ্রামে এসেছে কিছুক্ষণ আগে, এখন ফ্রেশ হয়ে মিটিংয়ের জন্য রেডি হতে যাচ্ছিল। আকস্মিক ফোনে চাচার এহেন কথা শুনে পাথর হয়ে গেল। মেহরিন প্রেগনেন্ট, সে বাবা হতে যাচ্ছে। ভোরেই তো কথা হলো তাদের, এর জন্য কি মেয়েটার মুখ অমন শুকিয়েছিল? কিসের মিটিং আর কিসের সভা? সোলেমান ফোনটা কোনো রকমে কেটে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। বাসার সুলতান সবাইকে ফোন দিয়ে শেষে এজওয়ানকেও দিল। এজওয়ান ফ্লোরার সাথে কথা বলছিল, বাপের ফোন পে কেটে দিচ্ছিল, কিন্তু বাসার সুলতান বারবার ফোন দিচ্ছে। এজওয়ান বিরক্তির সহিত রিসিভ করে বলল, বারবার ফোন দিচ্ছ কেন? দেখেছো না কেটে দিচ্ছি, ব্যস্ত আছি, পরে ফোন দাও। বাসার সুলতান আত্মহারা হয়ে বলল, রাখ তুই তোর ব্যস্ততা, সুখবর আছে। কি সুখবর? নিশ্চয়ই তুমি দাদু হতে যাচ্ছ না? যেদিন হতে পারবে সেদিন বলিও সুখবর। গাধার বাচ্চারে, সত্যি সত্যি আমি দাদু হতে যাচ্ছি। আমার বাড়িতে ছোট সদস্য আসছে। এজওয়ান বিজলির মতো চমকে উঠল। আবার মনে পড়ল তার বাপ হয়তো মজা নিচ্ছে। মজা করো না তো, মজার মোটে নেই। আরে সত্যি আমি দাদু হতে যাচ্ছি। এজওয়ান এবার সত্যি সত্যি সিরিয়াস হয়ে বলল, আসলেই তুমি দাদু হতে যাচ্ছ? সিরিয়াসলি? আর তুই? এজওয়ান শেষ করতে দিল না পুরো কথাটা, ধৈর্য হয়নি শোনার। অধৈর্য এজওয়ান বসা থেকে লাফ দিয়ে উঠে নিজেই বলল, আর আমি বাপ হতে যাচ্ছি, তাই না? হো মাই গুডনেস, আমি বাপ হতে যাচ্ছি। হায় আল্লাহ, এত খুশি লাগছে কেন? তারিকুলে বেটির যত্ন, আরও বাবা আমি আসছি। এজওয়ান ফোন কেটে দিল। বাসার সুলতান হতভম্ব হয়ে গেল। এজওয়ান বাপ হতে যাচ্ছে সেটা কখন বলল? ও তো চাচা হতে যাচ্ছে। এজওয়ান ফ্লোরার বাসা থেকে বের হলো, তার হাত পা কাঁপছে খুশিতে। বিশ্বাস হচ্ছে না সে বাবা হতে যাচ্ছে। তরিকুলের বেটি তাহলে প্রেগনেন্ট হলো। রাস্তার লোকদের ধরে এজওয়ান চিমটি কাটতে বলছে তার শরীরে, সবাই চিমটি দিচ্ছে। এজওয়ান ব্যথা পাচ্ছে, তার মানে এটা সত্যি, কোনো ভ্রম না।
এজন তার ভাইয়ের সব চালাদের ডাক দিল, ডেকে এনে ঢাকার 150টা দোকানের সবগুলো মিষ্টি কিনে পুরো এলাকায় রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকেই বিতরণ করলো এজন ব্যবহার খুশিতে। তরিকুলের বেটি আর দূরে যেতে পারবে না এবার এজনের থেকে। ছোট মেয়ে মা হচ্ছে শুনে মোতালেব ভুইয়া খুশিতে আত্মহারা। খবরটা শোনার পর থেকে তার মুখের উপর থেকে খুশির রেশ সরছে না। আত্মীয় স্বজন সবাইকে ফোন করে বলছে। হাতে পর্যাপ্ত টাকা নেই নগদ, সেজন্য ব্যাংকে গেলেন। দীর্ঘ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে পুরো এলাকার মাদ্রাসায় মসজিদে মিষ্টি বিলালেন। হুজুরের হাতে 1000 টাকার নোট দিয়ে বললেন তার মেয়ে আর মেয়ের অনাগত সন্তানের জন্য দোয়া করতে। সানজিদা বেগম স্বামীরা তো খুশি হওয়া দেখে ভারী হাসলেন। বাচ্চার মতো করছে, মেয়েকে নাকি এখন দেখতে যাবেন ঢাকা। সে মেয়েকে না দেখে স্বস্তি পাচ্ছে না। সানজিদা বেগমেরও মেয়েকে দেখার ইচ্ছা হলো। বাচ্চা হওয়ার সংবাদটা শুনে খুশি হওয়ার সাথে সাথে ভয়ও হলো দারুণ। সেরিন বাধা দিল আজ যেতে, এমনিতেও বেলা হয়ে গেছে, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, সেজন্য আগামীকাল যেতে বলল। মোতালেব ভুইয়া হাঁসফাঁস করতে লাগলো। তার ছোট্ট আদরের মেয়েটা মা হতে যাচ্ছে, পুরো পৃথিবীকে মাইক দিয়ে জানাতে ইচ্ছা করছে তার। মেহেরিন এখনো বিশ্বাস করতে পারছে না যে সে মা হতে যাচ্ছে। পেটের উপর হাত রেখে বোঝার চেষ্টা করছে আসলেই এই পেটের ভিতরে একটা প্রাণ আছে। ডক্টররা তার মিথ্যা বলবেন না। আর পিরিয়ডটাও তো হয়নি এবার, তার মানে সত্যি সে মা হতে যাচ্ছে। বিষয়টা বিশ্বাস করার পর থেকেই তার কান্না চলে আসছে বারবার। একটা ছোট্ট প্রাণ তার ভিতরে। আচ্ছা, সুলতান সাহেব কি শুনেছে? সুখবরটা কেউ কি জানিয়েছে? জানিয়ে থাকলে ওনার অনুভূতিটা কেমন? উনি কি আসছেন ছুটে? মেহরিন চাতকের মতো উত্তর জানার জন্য আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কাউকে। হাতে স্যালাইন লাগানো, উঠতেও পারবে না। মাহি আসলো কেবিনের দরজা ঠেলে ভেতরে। মেহরিনের পাশে বসে জিজ্ঞাসা করলো, কেমন আছো এখন? কষ্ট হচ্ছে কোনো? মেহরিন মাথা দুদিকে নাড়িয়ে না জানালো। মেহরিন ধীর স্বরে জিজ্ঞাসা করলো, আপু, ওনাকে কি খবরটা জানানো হয়েছে? আঙ্কেল তো জানিয়েছে। উনি কিছু বলেছেন? তা তো বলতে পারবো না। মেহরিনের মুখটা ভার হয়ে গেল। কলেজ ব্যাগ থেকে ফোনটা দিতে বলল। বাসার সুলতান দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, সোলেমান আসছে, মেহেরিন চিন্তা করো না। মেহরিনের বুকের ভেতরটা শীতল হয়ে গেল, চোখে মুখে স্বস্তির দেখা মিলল। মেহরিন অপেক্ষা করতে লাগলো তার স্বামী। বাসার সুলতান মাহিকে নিবাসে পাঠিয়ে দিল। সুলতান ভিলা থেকে সবাই আসছে এই সুখবর শুনে মাহি চলে গেল নিবাসে। নিবাসে এসে রফিকের হাতে হাতে রান্নাবান্না সব করে ফেলল। সুলতান ভিলা থেকে আফিয়া সুলতান, রুমাইসা, আনোয়ার সুলতান, আমিরুল সুলতান চলে আসছে। মাহি খাবার টেবিলে খাবার সাজাচ্ছিল। এমন সময় দৌড়াতে দৌড়াতে নিবাসের ভিতর প্রবেশ করলো এজওয়ান। মাহিকে কাজ করতে দেখে মেজাজ বিগড়ে গেল। এমনি সময় কাজ করে না, আজ এই শরীর নিয়ে কাজ করছে। এজওয়ান গিয়ে হাত থেকে থালা বাসনগুলো টেবিলে রেখে টেনে বলল, একদম কাজ করবে না, রাখো তো এসব, রাফি কাছে করার জন্য। মাহি হাত ছাড়াতে ছাড়াতে বলল, রফিকই তো সব করেছে, আমি শুধু সাহায্য করেছি। এই শরীরে কাজ করতে হবে না তোমার। এই শরীরে কাজ করতে হবে না মানে? এজন গাল টেনে নেকু পুশুন টুনিমুনি এটা বলে একটু ঝুঁকে মাহিকে শূন্যে তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, থ্যাংক ইউ তোমাকে, তারিকুলের বেটি, অনেক অনেক থ্যাংক ইউ। আমি যে এই খবরটা শুনে কি খুশি হয়েছি। হাই মেরিমা, আমি বাপ হতে চলেছি। হো মাই গুডনেস। এজন মাহিকে দাঁড় করিয়ে পেটের কাছে চুমু খেয়ে বলল, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে তারিকুলের বেটি। তুমি জানো না তুমি আমায় কি শুনিয়েছো। ভিলার সবাই হতবাক এজনের পাগলামি দেখে। রুমাইসা কপাল চাপতে চাপতে এগিয়ে এসে বলল, ভাই তুমি ভুল শুনছো। এজন ভ্রু কুচকালো। আশেপাশে এতক্ষণ সে খেয়ালই করেনি। মাহি ভাবি মা হতে যাচ্ছে না, মা হতে যাচ্ছে মেহেরিন, আর বাপ হচ্ছে ভাইজান, তুমি না। এজনের মাথায় যেন কেউ 100 কেজির একটা বস্তা ফেলে দিল। অবিশ্বাস্য চাহনি নিয়ে মাহির দিকে তাকালো। মাহি ইশারায় জানালো রুমাইসা যা বলছে তা সত্যি। এজন 2 হাত দিয়ে দোকান চেপে ব্যথাতুর গলায় চিৎকার করে বলল, না, এটা আমি মানি না। কিন্তু এটাই সত্যি। এজওয়ান সোফায় বসে পড়ল ঠাস করে। সে যে বাপ হওয়ার খুশিতে ঢাকার 8 আসনে রাস্তার দুস্থ এতিম মানুষদের নিবাসে আসতে বলছে, একবেলা খাওয়াবে। আর তাছাড়া সে যে মাইক দিয়ে দিয়ে রুটিয়ে দিয়েছে বাপ হওয়ার সংবাদটা। এবার কি হবে? সবাই জানবে বাপ সে না, তার বড় ভাই হচ্ছে। এই দুঃখ এজওয়ান এখন কোথায় রাখবে? এদিকে দারোয়ান এসে জানালো দল বেঁধে বেঁধে লোকজন আসা শুরু করেছে নিবাসে। মাহি জিজ্ঞাসা করলো, কি জন্য আসছে? এজওয়ান আর বলতে পারলো না। দারোয়ান বলল, কিন্তু আপনার স্যার তো বাপ হচ্ছে না। এজওয়ানের এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তার বলতে ইচ্ছা করছে, আমার ভুল হয়ে গেছে, বোঝা উচিত ছিল এজওয়ান তোর জীবন এত সহজ সরল নয়। তুই বেটা বাপ হওয়ার যোগ্য না, যোগ্য প্রার্থী বাপ হচ্ছে। এজওয়ান রুমে চলে যেতে যেতে বলল, খাবার চলে আসলে তাদের দিয়ে বিদায় করে দিবি। মানসম্মান হাটে বিক্রি করে আসছি, নেই আর, সব শেষ। আমির সুলতান ভাইস্তা চুপসানো মুখ দেখে কষ্টই পেলেন। এজওয়ান চলে যেতেই দারোয়ান বলল, মাহি স্পিচলেস হয়ে গেছে সব শুনে। আধা পাগল, পুরাই পাগল।
নিবাসে খাওয়া দাওয়া করে সবাই হসপিটালে আসলো মেহরিনের সাথে দেখা করতে, প্লাস নিবাসে নিয়ে যেতে। অথচ এত এত মুখের ভিড়ে মেহরিন খুঁজতে লাগলো শুধু একটা মুখ, সেই মুখই অনুপস্থিত। এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা। আমিরুল সুলতান সোলেমানকে না দেখে বাসার সুলতানকে জিজ্ঞাসা করলো, দিয়েছি তো ভাই, ও তো পড়লো আসছে, কিন্তু এত দেরি কেন হচ্ছে বুঝলাম না। বাসার সুলতান ফোন দিলেন, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। ধরছে না ফোন। ইয়াসিনকে ফোন করলো। ইয়াসিন জানালো তাকে ফেলেই সোলেমান চলে গেছে। সে এখন বাসে করে ঢাকা ফিরছে। দুশ্চিন্তায় ঘিরে ধরলো মেহরিনকে। ফোন কেন রিসিভ করবে না? আরও কিছু চেক আপ করিয়ে মেহরিনকে নিবাসে নিয়ে যাওয়া হলো 124 নম্বর কেবিন, বার্ন ইউনিট ওয়ার্ডের পাশ দিয়ে। যেই কেবিনেই ছিল মেহরিনের স্বামী সোলেমান। হাসপাতালের করিডোর জুড়ে তীব্র অ্যান্টিসেপটিকের গন্ধ। সাদা টাইলসের মেঝেতে আলো ঝলমল করছে, তবু পরিবেশটা কেমন ভারী, নিস্তব্ধ, চাপা আতঙ্কে মোড়া। দূরে কোথাও মনিটরে টুপটাপ শব্দ, নার্সদের পায়ের আওয়াজ, আর মাঝে মাঝে স্ট্রেচার ঠেলার ধাতব শব্দ কানে এসে লাগে। একই হাসপাতালের ভিন্ন একটা সেক্টর, বার্ন ইউনিট। এটা যেন অন্য এক জগৎ। এখানকার বাতাস সবচেয়ে ভারী। এখানে পোড়া চামড়ার ওষুধের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। করিডোরে লাল বাতি জ্বলছে, দরজার বাইরে সতর্ক বার্তা, ক্রিটিক্যাল কেয়ার, নো এন্ট্রি উইদাউট পারমিশন। ভেতরে ঢুকলেই দেখা যায় কাচের দেয়ালের আড়ালে কারো জীবন আর মৃত্যুর মাঝামাঝি চলতে থাকা এক লড়াই। আইসিইউ এর বেড নাম্বার 124, যেখানে শুয়ে আছে একটা দেহ। মানুষ বলা যায় কি না বোঝা কঠিন। তার পুরো শরীর পুড়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত সাদা গজ আর ব্যান্ডেজে মোড়া। কোথাও কোথাও ব্যান্ডেজের ভেতর লালচে দাগ ছড়িয়ে উঠেছে। ত্বক বলে কিছুই নেই। যেখানে ছিল সেখানে এখন দগ্ধ মাংসের চিহ্ন। 2 হাত ঝলসে গেছে, এতটাই যে আঙ্গুলগুলো আলাদা করে বোঝা যায় না। বুকের উপর মনিটরে তার জড়িয়ে আছে, যন্ত্রগুলোই যেন প্রমাণ দিচ্ছে বাহ্যিকভাবে মৃত মনে হলেও সে এখনও বেঁচে আছে। মুখের জায়গাটা ব্যান্ডেজের স্তর আরও মোটা, অ্যাসিড গলে ঝলসে যাওয়া চামড়ার উপর চিকিৎসকেরা যত্ন করে গজ পেঁচিয়ে রেখেছে। চোখ দুটো ফোলা, একটা পুরোপুরি ঢেকে গেছে। ঠোঁটের রেখা, নাকের অবয়ব প্রায় মুছে গেছে। চেনার কোনো উপায় নেই। এ যেন কোনো পরিচয়হীন দগ্ধ দেহ। দেখেই বোঝা যাচ্ছে আগুন তাকে কতটা নির্মমভাবে স্পর্শ করেছে। চুল নেই মাথায়, আগুন তার সর্বাঙ্গকে গ্রাস করেছে। এই মানুষটাকে দেখলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে ভয়ে। এতটাই ভয়াবহ লাগছে তাকে দেখতে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শ্বাস নিতে গেলে কষ্টে তার বুক হালকা কেঁপে ওঠে। মনিটর থেকে শব্দ ভেসে আসছে, বিপ বিপ। বেডের পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম। তার চোখ লাল, পলক ফেলতে ভুলে গেছে যেন। সামনে তাকিয়ে আছে, কিন্তু ঠিক কী দেখছে সে নিজেও জানে না। এই দেহটার ভেতর যে এখনো প্রাণ আছে এটা বিশ্বাস করাও কঠিন। ঠিক তখনই দ্রুত পায়ে করিডোর পার হয়ে আসে সোলেমান। তার হাঁটায় অস্থিরতা, মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। কিন্তু 124 নম্বর কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় কাচের ভেতরে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত অবয়বে চোখ পড়তে থেমে গেল সে। ঘাড় একটু বাঁকিয়ে ভালো করে তাকালো। ইব্রাহিমকে দেখলো, মনে হলো যেন। হ্যাঁ ইব্রাহিমই তো, কিন্তু বানোয়াটে কেন? কৌতূহল আর অজানা আশঙ্কা মিশে গেল তার মনে। বুকের ভেতর হালকা কাপড় নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। পেছন থেকে আস্তে আস্তে ডাক দিল, ইব্রাহিম তুই এখানে? ইব্রাহিম চমকে উঠল। কণ্ঠস্বরটা চিনতে পেরে ধীরে পেছনে ফিরে তাকালো। সোলেমান এগিয়ে এলো। প্রথমে ইব্রাহিমের মুখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দৃষ্টি গেল বেডের দিকে, আর তারপরই সে থেমে গেল। বিছানায় শুয়ে থাকা দেহটা দেখে তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সাদা ব্যান্ডেজে মোড়া, পুড়ে যাওয়া সেই শরীর, মুখে অক্সিজেন মাস্ক, নিস্তেজ হাত। ছেলে নাকি মেয়ে চেনা যাচ্ছে না। এটা কি ইব্রাহিম? ইব্রাহিমের গলা যেন কেউ চেপে ধরে রাখলো। নামটা উচ্চারণ করার মতো শব্দ যেন সে আর খুঁজে পাচ্ছে না। সোলেমান ফের জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।